মিসেস স্নেহা, আপনাকে আগামীকাল সন্ধ্যা 6টায় ফাঁসি দেওয়া হবে। আপনার কি কোনো শেষ ইচ্ছে আছে? কথাটি পুলিশ অফিসার আসিফ সাহেব শান্ত দৃষ্টি নিক্ষেপ করে আমাকে বলেন। আমি মুচকি হেসে কিছুক্ষণ তার পানে চেয়ে বললাম, অফিসার সাহেব, আমার শেষ 2টা ইচ্ছে আছে, পূরণ করবেন? অফিসার সাহেব আমার মুচকি হাসির বিপরীতে মুচকি হেসে বললেন, মানুষের দেখি হাজারো ইচ্ছে থাকে, আপনার দেখি 2টো। নাকি 2টো বলে আবার অনেকগুলো পরবর্তীতে বলবেন? আমি উচ্চস্বরে হেসে বলি, অফিসার সাহেব, আমি খুনি হতে পারি, মিথ্যাবাদী নই, কিংবা কথা দিয়ে কথার বরখেলাপ করি না। অফিসার সাহেব 2 হাত বুকের মাঝে গুটিয়ে বললেন, বাহ, আজকাল দেখি খুনিও ডিজিটাল হয়ে গেছে। ওকে ওকে, আপনি যখন বলছেন 2টো ইচ্ছের কথা, আমি না হয় আপনার শেষ ইচ্ছেটা পূরণ করব। কথাটুকু শেষ করে তিনি চলে যান। মাথার উপরে থাকা হলুদ বাতিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে জীবনের কিছু হিসাব মেলাচ্ছি তখন আমি। কোথায় ছিলাম আমি? আজ কোথায় আছি? ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় বলা বড় দায়। কারো মনে কি প্রশ্ন জাগে না, আমি কেন আজ খুনি? কিভাবে খুনি হলাম? এ সমাজে আমি শুধু একা খুনি নই, আমার আড়ালেও রয়েছে হাজারো খুনি। কেউ আসে পুলিশের প্রকাশে, তো কেউ রয়ে যায় পুলিশের আড়ালে। এই খুনি হওয়ার পিছনে যে রয়েছে এক বিশাল অতীত, কেউ কি তা দেখেছে কখনো? আমরা যে বাঙালি, হায় বাঙালি, তুমি বড়ই মহান। সত্য না খুঁজে খোঁজো সত্যকে বানানো মিথ্যার পাহাড়। পরদিন দুপুর 4টা, বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল সময় টিভির লাইভে আমার কথায় আমাকে আনা হয়। আজ সন্ধ্যা 6টায় আমার ফাঁসি, অথচ আমার মাঝে নেই কোনো ভাবান্তর। এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমাকে যে বলতে হবে আমার না বলা কিছু কথা, জানাতে যে হবে কেউ নিজের ইচ্ছেই খুনি হয় না, তাকে বাধ্য করা হয় খুনি হতে। সারা দেশের জনগণ খুব আগ্রহ নিয়ে টিভির পর্দায় চোখ রেখেছে। পৃথিবীর এই প্রথম কোনো ফাঁসির আসামি মনে হয় তাদের মতে নিজের ইচ্ছে পূরণ করতে টিভিতে লাইভে আসছে। কি অদ্ভুত নিয়ম, তাই না? ও, আপনাদের তো বলাই হয়নি আমার 2টো ইচ্ছে সম্পর্কে। 1, আমার ইচ্ছে ছিল আমার মতো মানুষেরা কিভাবে খুনি হয় সে সম্পর্কে পৃথিবীকে জানানো। আর 2, আমার বাবাকে পাশে বসিয়ে নিজের নিকৃষ্ট অতীতের গল্প শোনানো। হ্যাঁ, অফিসার সাহেব আমাকে শেষ সুযোগ করে দিয়েছেন। শেষ অংশ। বাবার দিকে তাকিয়ে দেখি বাবা এক পলকে জল ভরা চোখে তাকিয়ে আছে আমার পানে। আমি মিষ্টি এক হাসি দিয়ে আবার বলা শুরু করি, যখন আমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, তখন বাবা তার পছন্দ করা ছেলের কাছে আমায় জোর করে বিয়ে দিয়ে দেন। বিয়ের দিন রাতে জানতে পারি তার পরকীয়া চলছে নিজ বড় ভাইয়ের বউয়ের সাথে। তখন নিজের উপর নিজেরই ঘৃণা শুরু হয়। একদিন সকালে ভাবির মেয়ে তানহা এসে আমায় ভয়ে ভয়ে বলে, কাকিমণি কাকিমণি,
কাকা আমায় বাজেভাবে ছুঁয়েছে আজ। ছোট্ট বাচ্চার কথাটি শুনে আমার পুরনো অতীত মনে পড়ে যায়। সেদিন চিন্তা করছে যে দেশের ধর্ষকের বিচার হয় না। সেদিন কেউ কখনো চিন্তা করেছে সে দেশ থেকে তাদেরকে আমিই দূর করব। একজন সাধারণ মেয়ে থেকে আমাকে সাহসী হতে হবে হাজারো স্নেহা, হাজারো তানহার মতো মেয়েদের জন্য। আমি চুপ করে থাকলে দেশ চুপ করে থাকবে। আমি রুখে দাঁড়ালেই তবে দেশ রুখে দাঁড়াবে। সে শপথ নিয়ে সর্বপ্রথম আমি আমার স্বামীকে খুন করি। খুন করে নিজেকে আত্মগোপন করার জন্য ছোট একটা মিথ্যা নাটক সাজাই। ব্যাস, আমার নাটকই আমার জন্য সেদিন যথেষ্ট ছিল। রোড অ্যাক্সিডেন্ট বলেই খুনটা ধামাচাপা পড়ে যায়। তারপর শুরু হয় ধর্ষকদের খুঁজে খুন করার প্ল্যান। খালাতো ভাই নামক নরপিশাচকে মারার অনেক সুযোগ পেয়েছি, কিন্তু সে আর হয়ে ওঠেনি। একদিন সে আমার জালে পা রাখে। সেদিন অনেক কাঠখড় পুড়িয়ে তাকে খুন করে দিই। অতঃপর প্রশাসনের কাছে আমি আত্মসমর্পণ করি। আজ আমি মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা কখনো কোনো পুরুষকে সুযোগ দেবে না, না কখনো নিজের সন্তানের কথা মিথ্যা বলে চালিয়ে দেবে। ছোট বাচ্চারা কখনো মিথ্যা বলে না, তারা নিষ্পাপ হয়। কখনো নিজের সন্তানকে পরপুরুষের কাছে একা যেতে দেবে না। নিজের সম্মান নিজেকে রক্ষা করার জন্য যদি নিজেকে শেষ করতে হয় তবে তাই করো। প্রয়োজনে ধর্ষকদের খুন করো, তবুও তাদের হাতের পুতুল হবে না। এই দেশে ধর্ষকদের কেউ দোষ দেয় না, দোষ দেয় ধর্ষিতাদের। আমার কথা শেষ করে যখন চারপাশে তাকাই দেখি সবার চোখে পানি। যে অফিসার সাহেব গতকাল আমার সাথে খারাপ আচরণ করেছে, আজ সে মাথা নিচু করে চোখের জল বিসর্জন দিচ্ছেন। কি অদ্ভুত নিয়ম! উপস্থাপক আমায় কিছু বলতে যাবেন তার আগে আমি হাত উঠিয়ে থামিয়ে দিই। ঘড়ির দিকে তাকিয়ে অফিসারকে বলি, আমার ফাঁসির সময় হয়ে গেছে, এবার চলুন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। বাবার দিকে তাকিয়েই, ভালো থাকবেন বাবা, কথাটুকু বলে বের হয়ে চলে আসি। পিছনে ফিরিয়ে মায়া বাড়াতে চাই না। আমার জন্য মায়া মানায় না, না মানায় আমায় নিয়ে কেউ আফসোস করুক। আমার জীবনের নেই কোনো গতি, থেমে গেছে জীবনের ঘটি। নাম না জানা এক পথে পাড়ি জমিয়েছি। কোথায় থেকে শুরু আর কোথায় তা শেষ হবে সে নিয়ে নাই কোনো আক্ষেপ। শুধু ধর্ষিতা নারীর প্রতি রয়ে গেল এই সাইলেন্ট কিলারের দুটো লাইন, হে ধর্ষিতা নারী, তুমি ফিরে তাকাও, রুখে দাঁড়াও হাইনাদের মতো দমন করতে, তবেই হবে তুমি শ্রেষ্ঠ নারী, হবে তুমি ধর্ষিতাহীন। সংগৃহীত, কণ্ঠে পায়েল ঠাকুর।